জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো হয় কিভাবে জানো? নীরবে। যে মানুষটা সবার সামনে সবসময় বেশি হাসে, অনেক সময় সে মানুষটাই রাতে একা কাঁদে। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এমন কিছু কিছু গল্প থাকে যেগুলো কাউকে বলা যায় না বা বলে বোঝানোও যায় না। শুধু দিনের পর দিন সেগুলো বুকের মাঝে জমে থাকে। মানুষ ভাবে আমরা সব ঠিক আছে। কারণ আমরা হাসতে শিখে গেছি সেই কষ্টগুলোকে লুকিয়ে। সেই হাসির আড়ালে কত ভেঙে পড়া স্বপ্ন, অপূর্ণ ইচ্ছা, কত না বলা কথা থাকে সেগুলো কেউ দেখে না, কেউ বোঝে না। জীবনে এমন সময় আসে যখন নিজের মানুষরাই দূরে সরে যায়। তখন মনে হয় পুরো পৃথিবীর ভিড়ে যেন আমরা একা। তবুও জীবন থেমে থাকে না। আর ঠিক তখনই আমরা ভগবানের পাদস্পর্শে আশ্রয় খুঁজি। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি বেশ। তো আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো সেই জন্য আজ স্নান করে সকাল সকাল পুজোটা সেরে নিয়েছিলাম। তো তারপর রান্নাঘরে চলে গিয়েছিলাম। এর মধ্যে ছেলে স্কুলে চলে গেছে, ওর জন্য টিফিনও করে দিয়েছিলাম। টিফিন করে দেওয়ার ফলে প্ল্যাটফর্মটা একটু নোংরা হয়ে গেছিল, সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। ছেলে চলে যাওয়ার পরে আমার কাছে বেশ কিছুটা সময় ফাঁকা থাকে, কারণ অত তাড়াতাড়ি রান্না বসানোর তাড়া থাকে না। তো রান্নাঘরে কিছু কিছু বাসন পড়েছিল, তো সেগুলোকে মেজে পরিষ্কার করে নিলাম। এইসব কাজ করে নেওয়ার পর নিজের জন্য একটু চা করে নিলাম। আমাদের সকলেরই উচিত নিজের সঙ্গে একটু একান্তে সময় কাটানোর। নিজেদের ভালো লাগা মন্দ লাগাগুলো এই সময়ে আমরা চিন্তা করতে পারি। নিজেদের একটু বিশ্রামও আমরা দিতে পারি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চা করে নিলাম। তো এর মাঝে আমার কাপটা কতদিন ভেঙে গিয়েছিল। তো এবার বিবাহবার্ষিকীতে দিদিভাই আমাকে একটা কাপের সেট উপহার দিয়েছিল। তো আজকে সেটাই বার করছি। একটা ছিল লাল রঙের আর একটা ছিল সাদা রঙের। তো এখানে আবার দেখলাম দুটো কোস্টারও দিয়েছে। বেশ দেখতে সুন্দর, ইউনিক। সাদা রঙের কাপটা আমি রেখে দিলাম আমার কর্তামশাইয়ের জন্য। লাল রংটা আমার বেশ বরাবরই প্রিয়, সেইজন্য আমি লাল রঙের কাপটাই নিয়ে নিলাম। তো কাপটা ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা চা আর বিস্কিট নিয়ে একটু নিজের জন্য একান্তে সময় অবসর কাটানোর জন্য একটু জানলায় গিয়ে দাঁড়ালাম। আসলে সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে যে একটু নিঃশ্বাস ফেলার সময় থাকে না। ছেলে স্কুল বেরিয়ে গেলে তারপর আমার কাছে অনেকটা সময় অবসরের জন্য থাকে। তো একান্তে জানলায় কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম যে আমাদের ফ্ল্যাটের নিচের যে রাস্তাটা প্রচণ্ড জ্যাম। কেন বুঝতে পারলাম না। এই রাস্তাটা সচরাচর খুব একটা গাড়ি-টাড়ি চলে না। তো দেখো আজকে প্রচণ্ড এখান দিয়ে বাইক, গাড়ি, রিক্সা সব চলাচল করছে। হয়তো মেন রোডটা খুব জ্যাম ছিল আজকে। সেই জন্য এই রোডটা সবাই ইউজ করছে। এই রুটটা সাধারণত ফাঁকাই থাকে, খুব নিরিবিলি থাকে। তো কিছুক্ষণ এভাবে সময় কাটানোর পর দেখো আবার আমি আমার কাজে ফিরে এলাম, রান্নার কাজে। তো তার জন্য তেলের বোতলে তেলটা শেষ হয়ে গেছিল। তো রান্না শুরু করার আগে আমি আগেই তেলটা ঢেলে নিলাম। আর এখানে আমার টিফিন তৈরি করার প্রস্তুতি চলছে। তো আজ কর্তামশাইয়ের আবদার ছিল একটু নিরামিষ, যেহেতু আজকে সোমবার, সেহেতু নিরামিষ খাই আমরা আজকে, সেই জন্য একটু পোস্ত বেটে নিচ্ছিলাম। বড়ি আলু পোস্ত করে দিয়েছিলাম আর রুটি করে দিয়েছিলাম ওকে। তো আমরা এখনো শিলপাটায় বেটেই পোস্তটা খাই, কারণ মিক্সিতে দিয়ে পোস্ত করলে না পোস্তটা ঠিকমতো বাটা হয় না। সেজন্য আমি শিলপাটাতেই পোস্তটা ভালো করে মিহি করে বেটে নিই। তো দেখো পোস্ত করতে করতেই ওর
টিফিনটাও আমি বেড়ে দিচ্ছিলাম। ওকে দিয়েছিলাম রুটি, আলু পোস্ত আর একটু জিলিপি দিয়েছিলাম। সকালবেলা দিদিভাই এসে কটা জিলিপিও দিয়ে গেছিল আজ। তো সেটাই ওকে জলখাবারের থালিতে দিয়ে দিলাম। তো ও বেরিয়ে যাওয়ার পরে আমার যেন অনেকটা কাজ হালকা হয়ে যায়। তো আজ একটু বানিয়েছিলাম করলা দিয়ে মুগ ডাল। তো এখানে সেটাই করছিলাম। তো আগে এই করলাটাকে ভেজে নিয়েছিলাম। তোমরা কারা এরকম করলা দিয়ে মুগ ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও তো। হ্যাঁ, আর ডালটা বেশ খেতে বেশ সুন্দর হয়েছিল। আর শেষে একদম শেষে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তাতে গন্ধটাও বেশ ভালো হয়। ওদিকে ভাত ফুটে গেছে আর এদিকে একটু কষা কষা করে পটল আলুর তরকারি করেছিলাম। তো দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছেলের জন্য খাবারও বেড়ে নিয়েছিলাম কারণ ও স্কুল থেকে এসে গেছিল। আর এদিকে দেখো আকাশের অবস্থাটা অসম্ভব সুন্দর লাগছে আকাশটা। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।